আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি প্রাণী সম্পর্কে কথা বলবো যা 13,000 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল, যার নাম ডায়ার উলফ। আজ সেটি আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে, যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ফল। অন্তত এমনটাই দাবি করেছেন কোলোসাল বায়োসায়েন্স নামের একটি কোম্পানি। এই কোম্পানি আরো দাবি করেন যতগুলো এক্সটিংক্ট হওয়া অ্যানিমাল আছে তাদেরকে ডি এক্সটিংক্ট করা হবে। তার মধ্যে রয়েছে একসময় অস্ট্রেলিয়াতে বসবাসকারী তাসমানিয়ান টাইগার, 16শ শতাব্দীতে এক্সটিংক্ট হওয়া মরিশাসের ডুডু পাখি, অথবা বিশাল আকৃতি এলিফ্যান্ট রিলেটিভদের মধ্যে আইসিতে বসবাসকারী উলি ম্যামথ, যা 4,000 বছর আগে এক্সটিংক্ট হয়েছিল। এই কোম্পানির মতে ডায়ার উলফ পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে তাদের প্রথম সফল প্রচেষ্টা। এটি একটি নেকড়ে প্রজাতি যা গেম অফ থ্রোনস এর টিভি শো দ্বারা জনপ্রিয় হয়েছিল। এই শোর অনেক প্রধান চরিত্র পোষা প্রাণী ছিল ডায়ার উলফ। এই অনুপ্রেরণায় কোম্পানিটি যে দুটি ডায়ার উলফ জন্ম দিয়েছে তাদের নাম রেখেছে রেমালুস এবং রেমাস। এই প্রকল্পটি আমেরিকার এমন একটি স্থানে করা হয়েছিল যা সম্পূর্ণ গোপন ছিল। এখানে এই ভিডিওতে আপনি তাদের সূর্যের আলোতে বসে খেলা করতে দেখছেন। এখন তারা 5 মাস বয়সী। এই শাবকরা জানেই না তারা কতটা অনন্য এবং কতটা বিলুপ্ত প্রজাতির। তারা এমন এক যুগে জন্মেছে যখন তাদের প্রজাতির আর কোনো সদস্য জীবিত নাই। তাদের সঙ্গে রয়েছে তৃতীয় একটি ডায়ার উলফ, সেটি একটি ফিমেল, যার নাম কোম্পানি রেখেছে খালেসি। প্রথমে শুনলে সবকিছু আশ্চর্যজনক মনে হয়। এখানে অনেকে প্রশ্ন করেছেন এটি কিভাবে করা হয়েছে এবং অনেকে এটাকে খণ্ডন করেছেন, এই কোম্পানির দাবিকে খণ্ডন করেছেন। অনেক বিশেষজ্ঞ মনে করেন ডায়ার উলফ পুনরুজ্জীবিত হয়নি, বরং এটিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা করা সংস্করণ বলে ধারণা করা হচ্ছে। এটি কিভাবে করা হয়েছে চলুন এই ভিডিওতে এটি বোঝার চেষ্টা করি। এটি 1854 সালে আমেরিকায় ওহিও নদীর কাছে প্রথমবারের মতো মানুষ ডায়ার উলফের স্কেলেটন খুঁজে পায়। 1858 সালে আমেরিকান বিজ্ঞানী জোসেফ লেডি বলেন যে এই প্রাণীটিকে ক্যানিস প্রজাতির অধীনে শ্রেণীবদ্ধ করা উচিত, এবং সেখান থেকে এটি বৈজ্ঞানিক নাম পায় ক্যানিস ডিরাস, যার অর্থ ভয়ঙ্কর কুকুর। কুকুর জাতীয় সব প্রজাতি ক্যানিস প্রজাতির অধীনে শ্রেণীবদ্ধ হয়, যেমন কুকুর, নেকড়ে এবং শিপ। জন মেরিয়াম বলেন যে এই প্রাণীটি অনেক ভিন্ন এবং এটি ক্যানিস পরিবারের অধীনে শ্রেণীবদ্ধ করা উচিত নয়, এটি একটি ভিন্ন প্রজাতির প্রয়োজন। কিন্তু তখন তার বক্তব্যকে ভুল মনে করা হয় এবং উপেক্ষা করা হয়। কিন্তু 2021 সালে নেচার জার্নালে প্রকাশিত হওয়া একটা প্রতিবেদনের পর মানুষের ধারণা বদলাতে শুরু করে। ডায়ার উলফের জীবস্ব বা স্কেলেটনের উপর গবেষণা করে দেখা যায় যে ডায়ার উলফ মডার্ন উলফের চেয়ে সম্পূর্ণরূপে আলাদা। প্রায় 57 মিলিয়ন বছর আগে তারা অন্যান্য নেকড়া প্রজাতি থেকে বিলুপ্ত হয়ে যায়। এই একই গবেষণায় আরো দেখা যায় যে ডায়ার উলফ দীর্ঘ সময় ধরে উত্তর আমেরিকায় গ্রে উলফ এবং কায়োটের সঙ্গে বসবাস করছিল, কিন্তু তাদের মধ্যে কোনো ইন্টারব্রিড হয়নি, কোনো জিন মিশ্রিত হয়নি। এবং তারপর প্রায় 13,000 বছর আগে সব ডায়ার উলফ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু গ্রে উলফ পৃথিবীতে থেকে যায়। কেন এটি ঘটেছিল? কেউ এর সঠিক কারণ জানে না, কিন্তু বিশ্বাস করা হয় যে ডায়ার উলফ বড় প্রাণী শিকার করত। তাদের শিকার বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে তারাও বিলুপ্ত হয়ে যায়। তাদের বিলুপ্তির আরেকটি তথ্য হলো যে তারা গ্রে উলফের মতো ইন্টারব্রিড করতে পারেনি এবং তাই তারা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি। যদি আপনি তাদের আধুনিক নেকড়ের সঙ্গে তুলনা করেন, ডায়ার উলফ প্রায় তার চেয়ে 25% বেশি বড় ছিল। কিন্তু বাস্তবে তারা এত বড় ছিল না, যদিও এটা সত্য যে তাদের মাথা অন্যান্য নেকড়ে থেকে প্রায় দীর্ঘ এবং প্রশস্ত ছিল, এবং তাদের চোয়াল অনেক বেশি শক্তিশালী ছিল। তাদের হালকা রঙের পশম ছিল যা প্রায় সাদা ছিল, এবং আধুনিক নেকড়ের মতো তারা দলবদ্ধভাবে বসবাস করত, যা অন্যান্য প্রাণী শিকার করতে সহজ করে তোলে। এই ছবিটি দেখুন, এই প্রাণীটিকে কোয়াগা বলা হয়। এটি সামনে থেকে একটি জেব্রার মতো দেখায়, কিন্তু এই ডোরাগুলো মাঝামাঝি অংশে শেষ হয়ে যায় এবং এর পিছনের অংশটি গোড়ার মতো দেখায়। এটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যেত এমন একটি বন্য প্রাণী ছিল, যা 1883 সালে শিকারের কারণে বিলুপ্ত ঘোষণা করা হয়। আপনি যে ছবিটি স্ক্রিনে দেখছেন এটি ইতিহাসের কোয়াগার একমাত্র তোলা ছবি, যা বিলুপ্ত হওয়ার আগে তোলা হয়েছিল। কিন্তু তারপর 1987 সালে কিছু বিজ্ঞানী কোয়াগা প্রকল্প শুরু করেন এটিকে ডি এক্সটিংক্ট করার জন্য। এর জন্য তারা এমন জেব্রা খুঁজতে থাকেন যাদের শরীরে কম ডোরা কাটা ছিল, বিশেষ করে পিছনের অংশে, এবং তারপর তারা এমন জেব্রাকে নির্বাচন করেন এবং সেই জেব্রাগুলো দ্বারা প্রজনন চালিয়ে যান। প্রতিটি প্রজন্মে নেওয়া শাবকদের কম ডোরা থাকে। জেব্রার সঙ্গে প্রজনন করা হয় এবং প্রজন্ম নেওয়া শাবকদের মধ্যে যার ডোরা সবচেয়ে কম ছিল তাকে বেছে নেওয়া হয়।
এই পদ্ধতি ব্যবহার করে 20 বছর এবং 3 প্রজন্ম পর এই জেব্রাগুলোকে জন্ম নেওয়া হয়। তারা দেখতে ঠিক কোয়াগার মতো। আপনি তাদের ওয়েবসাইটে কোয়াগার প্রকল্প বর্তমান অবস্থা দেখতে পাবেন। এই ছবিটি 1987 সালের প্রথম প্রজন্ম ছবি। এই জেব্রার শরীরে তখন কম ডোরা দাগ ছিল এবং 2022 সালের মধ্যে ছবিতে থাকা এই জেব্রাটি দেখতে পাই হুবহু কোয়াগার মতো রূপান্তর হয়েছে। এই প্রক্রিয়াটিকে ব্যাক ব্রিডিং নামে পরিচিত করা হয়। এক্সটিংক্টের দ্বিতীয় কৌশল হলো ক্লোনিং। ক্লোনিং এর মাধ্যমে যে কোনো প্রাণীর অনুলিপি তৈরি করা যায়। ডি এক্সটিংশন প্রথম করা হয় 2000 সালে ব্রোকাডো নামের এক স্প্যানিশ প্রজাতির ছাগলকে। এই ছাগলটি ওই প্রজাতির শেষ ছাগল ছিল এবং এই ছাগলটি মরার 1 বছর পূর্বে সায়েন্টিস্টরা তার সেল সংরক্ষণ করে রেখেছিল। কিন্তু এটি করতে হলে আমাদের বিলুপ্ত প্রজাতির একটি সুস্থ কোষের প্রয়োজন, কারণ এটি কাজ করে এইভাবে যে কোষের নিউক্লিয়াস সরিয়ে একটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত জীবিত প্রজাতির ডিম স্থাপন করা হয়। এটি খুব কঠিন শোনাতে পারে, এটি সত্যি কঠিন। তাই 1996 সালে প্রথম একটি প্রাণী ক্লোন করা হয়, যার নাম হয় ডলি দ্য শিপ। বিজ্ঞানীরা এর কিছু কোষের নমুনা সংগ্রহ করেছিলেন। এই কোষের নমুনাগুলো নিরাপদে ঠান্ডা স্টোরেজে রাখা হয়েছিল, আর তাই ক্লোনিংয়ের চেষ্টা করার জন্য তারা কোষের নিউক্লিয়াস সরিয়ে 57টি বিভিন্ন ছাগলের ডিম বানাতে স্থাপন করেছিল। সাফল্যের হার তেমন বেশি নয়, কারণ মাত্র 60টি ছাগল গর্ভবতী হতে পেরেছিল এবং তাদের মধ্যে 6টির গর্ভপাত হয়েছিল। একটি ছাগল একটি ফিমেল বাচ্চা জন্ম দিয়েছিল, কিন্তু এ বাচ্চাটি ফুসফুসের ত্রুটি নিয়ে জন্মেছিল এবং জন্মের 10 মিনিটের মধ্যে মারা গিয়েছিল। আর এই কারণে বুকাডো ছাগলকে বলা হয় একটি প্রাণী যা 2 বার বিলুপ্ত হয়েছে। আমাদের এক্সটিংক্ট থেকে ফিরিয়ে আনা তৃতীয় প্রকৃতি বোঝার জন্য বিজ্ঞানীদের মেইন প্রসেসটাকে আমাদের বুঝতে হবে। বিজ্ঞানীরা প্রথমত সেই ডিএনএ গুলো জীবাশ্মগুলো ডিএনএ বের করেন, তারপর সেগুলো স্টাডি করেন এবং সেই ডিএনএ গুলো থেকে জিনগুলোকে আলাদা করেন এবং সেই জিনগুলোকে যে কাছের নিকট আত্মীয় রিলেটিভস এবং তারা সেই জিনগুলোকে নিকটতম রিলেটিভ ওই প্রজাতির যে নিকটতম রিলেটিভস আছে সেই রিলেটিভস এর জিনের সাথে মিলানোর চেষ্টা করেন। এরপর তারা এই ডিএনএ গুলো এডিটিং করে তারা পুরাতন যে ডিএনএ আছে বা জিন আছে সেগুলো পরিবর্তন করে তারা পুরানো যে এক্সট্রিম প্রজাতি আছে সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন বা সেটাকে ফিরিয়ে আনেন। এই পরিবর্তিত কোষগুলোর সাথে বাকি প্রক্রিয়াটি ক্লোনিং এর মতোই এটি একটি জীবিত প্রাণীর মধ্যে প্রবেশ করানো হয় এবং প্রাণীটির একটি সন্তান জন্ম নেয় নতুন কোষ এবং নতুন জিন নিয়ে। এই প্রক্রিয়াটির দুটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, বিলুপ্ত প্রাণীর সঠিক এবং সম্পূর্ণ ডিএনএ পাওয়া অত্যন্ত কঠিন। হাজার হাজার বছর পুরনো জীবাশ্ম যখন উদ্ধার করা হয় তখন সেগুলো ক্ষতিগ্রস্ত অবস্থা পাওয়া যায় এবং এমনকি তাদের মধ্যে ডিএনএ ভাঙ্গা থাকতে পারে। এর দ্বিতীয় চ্যালেঞ্জ হলো যখন ডিএনএ এডিট করা হয়। লক্ষ লক্ষ ডিএনএ পরিবর্তন করা সহজ নয়। 2021 সালে আমেরিকার একজন বিলিয়নিয়ার বেন ল্যাম এবং জেনেটিক্সের ক্ষেত্রে একজন বিখ্যাত বিজ্ঞানী জর্জ সার্চ একসঙ্গে একটি কোম্পানি প্রতিষ্ঠিত করেন, যার নাম ক্লোসাল বায়োসায়েন্স। এই কোম্পানিটির একমাত্র লক্ষ্য ছিল বিলুপ্ত থেকে ফিরিয়ে আনা কিছু প্রাণী এবং তাদের ফ্ল্যাগশিপ প্রকল্প হলো উলি ম্যামেদ, যা 4000 বছর ধরে বিলুপ্ত। সঠিক মুহূর্তের জন্য তারা অপেক্ষা করছে, যেটি আমি ভিডিও শুরুতে এটি নিয়ে বলেছিলাম। এছাড়াও তারা তাসমানিয়ান টাইগার এবং ডুডু পাখি ফিরিয়ে আনতে চায়। তারা জীবিত প্রাণীর জিনগুলোর সাথে বিলুপ্ত প্রাণীর জিনগুলো মিলান এবং তারা ডিএনএ এডিটিং করে জীবিত প্রাণীর কোষের সাথে জিন পরিবর্তন করে পুরাতন বিলুপ্ত প্রজাতির জিন তৈরি করেন। এই পরিবর্তিত কোষগুলোর সাথে বাকি প্রক্রিয়াটি ক্লোনিং এর মতোই এটি একটি জীবিত প্রাণীর মধ্যে প্রবেশ করানো হয় এবং প্রাণীটির একটি সন্তান জন্ম নেয় নতুন কোষ এবং নতুন জিন নিয়ে। এই প্রক্রিয়াটির দুটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, বিলুপ্ত প্রাণীর সঠিক এবং সম্পূর্ণ ডিএনএ পাওয়া অত্যন্ত কঠিন। হাজার হাজার বছর পুরনো জীবাশ্ম যখন উদ্ধার করা হয় তখন সেগুলো ক্ষতিগ্রস্ত অবস্থা পাওয়া যায় এবং এমনকি তাদের মধ্যে ডিএনএ ভাঙ্গা থাকতে পারে। এর দ্বিতীয় চ্যালেঞ্জ হলো যখন ডিএনএ এডিট করা হয়। লক্ষ লক্ষ ডিএনএ পরিবর্তন করা সহজ নয়। 2021 সালে আমেরিকার একজন বিলিয়নিয়ার বেন ল্যাম এবং জেনেটিক্সের ক্ষেত্রে একজন বিখ্যাত বিজ্ঞানী জর্জ সার্চ একসঙ্গে একটি কোম্পানি প্রতিষ্ঠিত করেন, যার নাম ক্লোসাল বায়োসায়েন্স। এই কোম্পানিটির একমাত্র লক্ষ্য ছিল বিলুপ্ত থেকে ফিরিয়ে আনা কিছু প্রাণী এবং তাদের ফ্ল্যাগশিপ প্রকল্প হলো উলি ম্যামেদ, যা 4000 বছর ধরে বিলুপ্ত। সঠিক মুহূর্তের জন্য তারা অপেক্ষা করছে, যেটি আমি ভিডিও শুরুতে এটি নিয়ে বলেছিলাম। এছাড়াও তারা তাসমানিয়ান
টাইগার এবং ডুডু পাখি ফিরিয়ে আনতে চাই। এই বিষয়ে আরো ইন্টারেস্টিং কিছু জানার জন্য দ্বিতীয় ঘটনা